ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে বিএনপি আজ ঘোষণা করছে নির্বাচনী ইশতেহার, ফ্যামিলি হেলথ ও কৃষক কার্ড সহ ৩১ দফার প্রতিশ্রুতি। চাঁদপুর ৪ আসনে গাড়ি বহরে বিএনপি কর্মীদের হামলা, স্বতন্ত্র প্রার্থী সহ আহত ২০, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রায় অর্ধ শতাব্দী পর দেশে ফিরলেন পাকিস্তানে পাচার হওয়া ৫ নারী, বিমান বাংলাদেশে ভোরে দেশে আগমন। সুদানের সামরিক হাসপাতালে আরএসএফ এর বোমা হামলায় ২২ জন নিহত, দক্ষিণ কুর্দোফান জুড়ে হাসপাতাল অচল, মানবিক সংকট আরও তীব্র। এবং ভারত ম্যাচ বয়কট না করতে পাকিস্তানকে অনুরোধ জানিয়ে শ্রীলঙ্কার চিঠি, অংশ না নিলে আর্থিক ক্ষতির আশঙ্কা। দুপুর ১টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। মশলা বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ বিকেলে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার প্রকাশ করবেন। বৃহস্পতিবার বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার বিকেল ৩:৩০ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই ইশতেহার ঘোষণা করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অনুষ্ঠান পরিচালনা করবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। দলীয় সূত্রে জানা গেছে, এবারের ইশতেহারে বিএনপির ঘোষিত ৩১ দফা, জুলাই সনদ এবং তরুণ ভোটারদের প্রত্যাশাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ড সহ জনমুখী সেবার প্রতিশ্রুতি থাকবে। পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা ও দুর্নীতি বিরোধী ব্যবস্থাকে জোরদারের অঙ্গীকার অন্তর্ভুক্ত থাকবে। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নাগরিকদের পাশাপাশি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিদের উপস্থিতি থাকার কথা রয়েছে। রোজার বাকি এখনো ১২ দিন, কিন্তু রমজানকে কেন্দ্র করে এরই মধ্যে বাজারে বেড়েছে লেবু, কাঁচামরিচ, শসা আর মুরগির দাম। বাজার ঘুরে দেখা যায় ২০ টাকা হালি লেবু বিক্রি হচ্ছে ৬০ করে, আর প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকা থেকে ১৫০ টাকা দরে। সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার মিরপুরের বাজার ঘুরে দেখা যায় এমন চিত্র। মুরগির দামেও রয়েছে ঊর্ধ্বগতি, প্রতি কেজি সাদা ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮০ টাকা, লাল মুরগি ২৮০ টাকা আর সোনালী মুরগি বিক্রি করছেন ৩১০ টাকা দরে। তবে কিছুটা স্বাভাবিক রয়েছে মাছের দাম। এছাড়া শীতের সবজির সরবরাহ কম থাকার অজুহাতে বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজির দাম। ক্রেতাদের অভিযোগ, আয়ের সাথে ব্যয়ের ঠিকঠাক সামঞ্জস্য করতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্তদের। মুক্তিযুদ্ধের আগে ও পরে বাংলাদেশ থেকে পাচার এবং হারিয়ে যাওয়া ৫ নারী দেশে ফিরেছেন। প্রায় অর্ধ শতাব্দী পর তাদের দেশে ফিরতে সহযোগিতা করেছে মানবাধিকার সংগঠন খোঁজ। শুক্রবার ভোরে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে দেশে ফেরেন তারা। এর আগে গত ৫ই ফেব্রুয়ারি কৈশোরে পাকিস্তানে পাচার, বৃদ্ধ হয়ে দেশে ফিরছেন ৫ নারী শিরোনামে জাগো নিউজে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়। পাকিস্তানের এক মানবাধিকার কর্মীর সহযোগিতায় তাদের খুঁজে বের করা হয়েছে বলে জানায় সংগঠনটি। ফিরে আসা নারীরা হলেন মনোয়ারা খাতুন, রাবেয়া বিবি, জায়েদা, হাজেরা ও আমেনা। বাংলাদেশ থেকে হারিয়ে যাবার সময় তাদের বয়স ছিল ১২ থেকে ১৬ বছর। পাসপোর্ট না থাকায় ও নানা জটিলতায় এতদিন দেশে ফিরতে পারেনি তারা। অবশেষে আজ ভোরে বিমানবন্দরে দেশে পৌঁছালে ওই নারীদের স্বাগত জানায় তাদের পরিবার ও স্বজনেরা। চাঁদপুর ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের নির্বাচনী প্রচারণার গাড়িবহর ও সমর্থকদের ওপর ধানের শীষের কর্মীদের ৪ দফা হামলার অভিযোগ উঠেছে। এতে স্বতন্ত্র প্রার্থী উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। হামলা বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে ঘটেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা শেটু কুমার বড়ুয়ার নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। তিনি জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যক্ষদর্শীরা জানান, ১৬ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা, খাজুরিয়া বাজার ও রূপসা বাজারে একের পর এক হামলার ঘটনা ঘটেছে। স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান অভিযোগ করেন, ধানের শীষের সমর্থকরা তাদের গাড়ি বহরের ওপর ইট পাটকেল নিক্ষেপ ও মারধর করেছেন। আহতদের মধ্যে সাবেক পৌর মেয়র মঞ্জিল, যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম পাটোয়ারি, বিএনপি নেতা আবুল কালাম আজাদ ও অন্যান্যরা রয়েছেন। বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশিদ অভিযোগের খণ্ডন করে বলেছেন, হামলার প্রমাণ ভিডিও ফুটেজে দেখা গেছে। তাদের অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে বৃহস্পতিবার রাত ৯:৩০টার দিকে দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন নিহত হয়েছেন। ঘটনায় আহত একজনকে দ্রুত উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তুরজয় মাঝি, মোহাম্মদ সাকিব খান ও শাহ সানিয়াত সন্ধ্যায় একই মোটরসাইকেলে ঘুরতে গিয়েছিলেন। রাতে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তারা ঘটনাস্থলেই প্রাণ হারান। টঙ্গীবাড়ি থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানিয়েছেন, উচ্চ গতির কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। নিহতদের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়টি আইনগতভাবে প্রক্রিয়াধীন রয়েছে। নিহত ৩ জনের বাড়ি টঙ্গীবাড়ি উপজেলায়। সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান রঞ্জন বলেছেন, বাংলার মাটিতে আর কোনো আলেম সমাজকে যুদ্ধাপরাধী, রাজাকার, আল বদর ও আল শামস বলা যাবে না। বৃহস্পতিবার ভৈরব এমপি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমিনের নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। মেজর আখতারুজ্জামান বলেন, আমরা কোনো আলেমের বিরুদ্ধে যুদ্ধ করিনি, যুদ্ধ করেছিলাম পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। পাকিস্তানি আর্মিদের নামাজ পড়াইছেন, তাই বলে কি তারা যুদ্ধাপরাধী? এই আওয়ামী লীগের বয়ান বন্ধ করতে হবে। আমি একজন ক্ষুদ্র মুক্তিযোদ্ধা হিসেবেই বলতেছি, আমরা বাংলাদেশের কোনো আলেমদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করিনি। আর আজকের যে আলেম সমাজ, তাদের তো বয়সী ছিল না। তিনি বলেন, আমরা জুলাই আন্দোলন করেছি, বাংলাদেশ নতুন উদ্দীপনা নিয়ে শুরু করেছে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে নতুনভাবে গড়তে চাই। মানুষ অপরাধ করবে, সেজন্য তো আইন কানুন। মানুষ তো ফেরেশতা না। কিছু মানুষ ইচ্ছাকৃত নিজের স্বার্থে করে, কিছু মানুষ নিজের অবস্থান পরিবর্তনের জন্য করে। আজকে দেখা যাচ্ছে বিচারের নামে একটি দল বাণিজ্য করছে, পুলিশ প্রশাসনকে চাপ দিচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেফতার করার জন্য। আজ থেকে বাংলাদেশের কোন আলেম সমাজকে যদি কেউ রাজাকার বা যুদ্ধাপরাধী বলে, তাকে তাৎক্ষণিক জবাব দিবেন। বাংলার মাটিতে আর কোন আলেম সমাজকে যুদ্ধাপরাধী এবং রাজাকার বলা যাবে না। আমরা যুদ্ধ বাংলাদেশ আলেমদের বিরুদ্ধে করি না, আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে। পাকিস্তানে মুসলমান রাষ্ট্র ছিল, পাকিস্তানি আর্মিকে একজন আলেম নামাজ পড়াইছে, তাই কি উনি যুদ্ধাপরাধী? আমার দায়িত্ব তো এটা। এই আওয়ামী লীগের বয়ান বন্ধ করতে হবে। আমি একজন ক্ষুদ্র মুক্তিযোদ্ধা হিসেবে বলছি, আমরা এই বাংলাদেশের কোন আলেমদের বিরুদ্ধে যুদ্ধ করি নাই। আর আজকে যে আলেম সমাজ, তাদের তো বয়সই ছিল না যুদ্ধ করার। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। সুদানের দক্ষিণ কুর্দোফান রাজ্যের আল কুয়েক সামরিক হাসপাতালে র্যাপিড সাপোর্ট ফোর্সেসের বোমা হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৪ জন চিকিৎসাকর্মী রয়েছেন। এই ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে হাসপাতালের মেডিকেল ডিরেক্টরও রয়েছে।
সুদান ডক্টরস নেটওয়ার্ক হামলার তীব্র নিন্দা জানিয়ে এটি যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করেছে। তারা বলেছে, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও চিকিৎসা কর্মীদের লক্ষ্য করে হামলা চালানো আন্তর্জাতিক মানবিক আইন ও বেসামরিক সুরক্ষা নিশ্চিতকারী চুক্তির স্পষ্ট লঙ্ঘন। সংগঠনটি জানিয়েছে, দক্ষিণ কুর্দোফান জুড়ে ধারাবাহিক হামলার অংশ হিসেবে এই আঘাত হানা হয়েছে, যার ফলে একাধিক হাসপাতাল কার্যত অচল হয়ে পড়েছে। মানবিক সংকট আরও গভীর হচ্ছে, সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা মারাত্মক হুমকির মুখে। জাতিসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে এই বিষয়ে আরএসএফ এর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সুদানের 18টি রাজ্যের মধ্যে পশ্চিমাঞ্চলের দারফুরের 5টি রাজ্যে আরএসএফ এর নিয়ন্ত্রণে রয়েছে, বাকি অধিকাংশ এলাকা সেনাবাহিনীর হাতে। এবারে খেলার খবর। টি-20 বিশ্বকাপের গ্রুপ এ এর ভারত পাকিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে চিঠি লিখে এই অনুরোধ করেন এসএলসির সভাপতি শাম্মী সিলভা। আগামী 15 ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে ম্যাচ হওয়ার কথা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদ হিসেবে পাকিস্তান ম্যাচে অংশ নেবে না। এসএলসি চিঠিতে জানিয়েছে, তারা ম্যাচ আয়োজনের জন্য সব বাণিজ্যিক, নিরাপত্তা ও লজিস্টিক প্রস্তুতি সম্পন্ন করেছে। টিকিট বিক্রি ও আতিথেয়তা ব্যবস্থা ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। পাকিস্তান অংশ না নিলে শ্রীলঙ্কার জন্য আর্থিক ক্ষতি হবে, আন্তর্জাতিক পর্যটক আগমন কমবে এবং হোটেল খাতে প্রভাব পড়বে। এসএলসি অতীতের সহযোগিতার কথাও স্মরণ করিয়ে দিয়ে আশা প্রকাশ করেছে, পিসিবি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে এবং ক্রিকেট ও স্বাগতিক দেশের স্বার্থে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে বিএনপি আজ ঘোষণা করছে নির্বাচনী ইশতেহার, ফ্যামিলি হেলথ ও কৃষক কার্ড সহ 31 দফার প্রতিশ্রুতি। চাঁদপুর 4 আসনে গাড়িবহরে বিএনপি কর্মীদের হামলা, স্বতন্ত্র প্রার্থী সহ আহত 20, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রায় অর্ধ শতাব্দী পর দেশে ফিরলেন পাকিস্তানে পাচার হওয়া 5 নারী, বিমান বাংলাদেশে ভরে দেশে আগমন। সুদানের সামরিক হাসপাতালে আরএসএফ এর বোমা হামলায় 22 জন নিহত, দক্ষিণ কুর্দোফান জুড়ে হাসপাতাল অচল, মানবিক সংকট আরও তীব্র। এবং ভারত ম্যাচ বয়কট না করতে পাকিস্তানকে অনুরোধ জানিয়ে শ্রীলঙ্কার চিঠি, অংশ না নিলে আর্থিক ক্ষতির আশঙ্কা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।